গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মা বাবা ভাই বোন। আজ ষষ্ঠ পর্ব। দেখো, ব্যাপারটা খুব ডেলিকেট, খুব সাবধানে এটা হ্যান্ডেল করতে হবে। কোন ব্যাপারটা? তোমার বাবা মায়ের ব্যাপারটা। ওদের নিশ্চয়ই বস্তিতে থাকতে দেয়া যায় না, কিন্তু তোমার বাবার আত্মসম্মানে যেন ঘা না লাগে সেটাও দেখতে হবে। আমার বাবা মা বস্তিতে থাকলেই বা ক্ষতি কি আছে? আমার যখন ছাত্র বয়সে খুব অসুখ করেছিল, বাবা বহু টাকা খরচ করে আমার চিকিৎসা করালেন, কিন্তু তা সত্ত্বেও আমি যদি মরে যেতাম তাহলে তো ব্যাপারটা একই দাঁড়াতো। অনুরাধা খুব কোমলভাবে বলল, ওরকমভাবে কথা বলো না, এসব রাগের কথা। জানি এই রাগটা আমার উপর, সেই জন্যই তো বলছিলাম আমি চলে গেলেই সব সমস্যা মিটে যায়। তুমি কোথায় যাবে? আরও কিছু বলতে গিয়ে দেবকুমার থেমে গেল। খানিকটা মদ্যপান করার ফলে জিভ এখন চট করে আলগা হতে চাইবে, কিন্তু দেবকুমার নিজেকেও অতটা প্রশ্রয় দিতে চায় না। সে অনুরাধাকে জড়িয়ে ধরে। কিছুটা নেশা হয়েছে বলেই বেশি উচ্ছ্বাসের সঙ্গে, অনেকটা ভয় পাওয়া শিশুর মতন বলল, না প্লিজ, তুমি চলে যাবার কথা বলো না। তুমি জানো তোমাকে আমি কতখানি। অনুরাধা বুঝল দেবকুমারের এরকম উচ্ছ্বাসের কারণ। অনুরাধা যদি এখন সত্যি সত্যি এখান থেকে চলে যায় এবং দেবকুমারের সঙ্গে তার বাবা মায়ের আবার মিলন হয়, তাহলে এই কথাই প্রমাণ হয়ে যাবে যে দেবকুমার নিছক নিজের বউয়ের প্ররোচনাতেই একসময় বাবা মাকে ছেড়ে অন্য বাড়ি নিয়েছিল। এখন স্ত্রী ছেড়ে গেছে বলে সে আবার সুবোধ ছেলের মতন বাবা মায়ের কাছে ফিরে আসছে। একজন আধুনিক পুরুষের পক্ষে এটা মোটেই সম্মানের ব্যাপার নয়। এসব বুঝেও অনুরাধা তার স্বামীর উপর একটা ভারী মায়া বোধ করল। দেবকুমার এখন যেন বিভ্রান্ত, অসহায়। এই সময় তার একজন মানসিক সঙ্গীর খুব দরকার। এই দেবকুমার, যে একদিন তাকে বিয়ে করবার জন্যে পাগল হয়েছিল। অনুরাধাও ঠিক করেছিল তার বাবা মা যদি বিয়েতে রাজি না হন তাহলে সে দেবকুমারের সঙ্গে পালিয়ে যাবে। সেই ভালোবাসা তো একটুও মরেনি। তার ইচ্ছা করছে দেবকুমারকে আদরে ভরিয়ে দিতে। সে দেবকুমারের জামার বোতাম খুলে দিতে দিতে বলল, ওঠো লক্ষ্মীটি, জামা কাপড় ছেড়ে নাও, তোমায় খুব ক্লান্ত দেখাচ্ছে। চট করে খেয়ে শুয়ে পড়ো বরং। দেবকুমার দুহাত দিয়ে অনুরাধাকে টেনে নিল বুকের ওপর। দীর্ঘস্থায়ী চুম্বনের পর কোন রকমে নিজেকে মুক্ত করে অনুরাধা বলল, আলো। দেবকুমার পেছন দিকে লম্বা হাত বাড়িয়ে অফ করে দিল সুইচটা। তারপর সোফার সংক্ষিপ্ত পরিসরে দুজনে এঁটে গেল চমৎকার ভাবে। তারপর মানুষের অন্তরঙ্গতা কতদূর যেতে পারে তারই যেন পরীক্ষা শুরু করল দুজনে। দেবকুমার এমন গভীরভাবে মগ্ন হয়নি বহুদিন। সারা শরীরে কি উদ্দাম চাঞ্চল্য! এখন পৃথিবীর আর সব কিছুই তুচ্ছ। সে অনুরাধার কানে অনবরত বলতে লাগল, মণি, তোমার জন্যই তো আমার সব। সব শেষ হবার পর অন্ধকারে ওরা কিছুক্ষণ শুয়ে রইল চুপচাপ। মধুর আমেজটা খানিক বাদে মিলিয়ে যাবার পর আবার যখন অন্যান্য চিন্তা মাথার মধ্যে হুড়মুড় করে ঢুকে পড়তে চাইছে, সেই সময় দেবকুমার আলো জ্বেলে দিল। এরপর খাওয়া দাওয়ার পর্বটা চুকল খুব সংক্ষিপ্তভাবে। দেবকুমার দুটো সিগারেট শেষ করার মধ্যেই অনুরাধা তৈরি হয়ে নিল শুয়ে পড়ার জন্য। চুল আঁচড়ানো এবং মুখে ক্রিম মাখার ব্যাপারটা সে খুব তাড়াতাড়ি সেরে নিল। বুনবুন ঘুমের মধ্যে সারা খাটে চরকি দেয়। একদিন খাট থেকে পড়েও গিয়েছিল, সেই জন্য তাকে মাঝখানে শুইয়ে দুদিকে দুটো পাশ পালিশ দিয়ে রাখতে হয়। দেবকুমার ও অনুরাধা শোয় তার দুপাশে। ঘুমন্ত বুনবুনের শরীরের ওপর দিয়ে হাত বাড়িয়ে দেবকুমার ছুঁয়ে থাকে অনুরাধাকে। অনুরাধা ফিসফিস করে বলল, আমাদের এই ফ্ল্যাটটা ছেড়ে দেওয়া উচিত। কেন? এখানে সকলের জায়গা হবে না। আর একটু দূরে, ধরো
টালিগঞ্জ বা যাদবপুরের দিকে একটা বড় দেখে ফ্ল্যাট আমরা নিতে পারি। ভাড়া বেশি হবে। তুমি বলবে তোমার অফিস থেকে ভাড়া দিচ্ছে। তোমার বাবা 105 টাকা ভাড়া এখন দিচ্ছেন, সেটা তার কাছ থেকে নেবে। আর যেটুকু টানাটানি হবে সেটা আমি কষ্ট করে পুষিয়ে নেব। বুনবুন বড় হয়ে গেছে, এখন আমি অনায়াসে একটা চাকরি করতে পারি, অন্তত কোনো স্কুলে। আমরা আবার একসঙ্গে থাকব। হ্যাঁ। পারবে তুমি? নিশ্চয়ই পারব। দেবকুমার ছোট করে হাসল। অনুরাধার চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমার চেয়ে তুমি বেশি চিন্তিত দেখছি মণি। কিন্তু তুমি এরকম চাইছ কেন? আমার বাবা মা বস্তিতে থাকলে তোমার বাপের বাড়ির লোকেরা নিন্দে করবে এই জন্যে? হ্যাঁ, সেটাও একটা কারণ। আমার বাবা মা সব দোষটা আমার ঘাড়ে চাপাবেন। শুধু আমার বাবা মা কেন, বন্ধু বান্ধব, তোমার অফিসের লোকজন, সবাই নানা রকম কথা বলবে। বাবা যখন জেদ ধরেছেন। বিয়ের পর মেয়েদের 2টি করে মা এবং 2টি করে বাবা হয়ে যায় বলে কথাবার্তার সময় ঠিক বোঝা যায় না কার বাবার কথা বলা হচ্ছে। কার বাবা? তোমার বাবা। বোঝাই যাচ্ছে উনি আমাদের সবাইকে জব্দ করতে চান, তাই আগে থেকে কারুকে কিছু জানাননি। কিন্তু আমরাই বা ওর কাছে জব্দ হব কেন? ওকে আমরা জোর করে ফিরিয়ে আনব। শোনো, বস্তিতে থাকার ব্যাপারে আমার কোনো স্নবারি নেই। লোকে কি বলে না বলে তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি কোনোদিন কারোর কথা গ্রাহ্য করিনি। আমি চাই মানুষ স্বাধীনভাবে নিজের ইচ্ছে মতন জীবন কাটাবে। তোমার বাবা যদি শখ করে বস্তিতে থাকতে চাইতেন, আমি তাতে মোটেও আপত্তি করতুম না। আমি রোজ ওর সঙ্গে বস্তিতে গিয়ে দেখা করে আসতুম। কিন্তু উনি জোর করে মাকে, জাপানি টোটোকে ওখানে থাকতে বাধ্য করছেন কেন, যখন অন্য উপায় আছে? উনি যদি অন্যদের জব্দ করতে চান, তাহলে আমরাই বা ওকে ছাড়ব কেন? দেবকুমারকে যেন আজ হাসিতে পেয়েছে। সে বেশ উপভোগের সঙ্গে ফুলে ফুলে হাসতে লাগল। হাসছ তুমি? তোমার উদ্দেশ্য খুব মহৎ মণি। তুমি সেন্টিমেন্ট দেখাতে চাও না বলে সোজাসুজি বলবে না আসলে তুমি চাও শাশুড়িদের সাহায্য করতে, তাদের আবার ফিরিয়ে আনতে। কিন্তু তুমি একটা জিনিস শুধু বুঝে দেখোনি, বাবা রাজি হবেন কিনা। আমি আমার বাবাকে তো চিনি, উনি কিছুতেই রাজি হবেন না, কিছুতেই না। তাহলে ওর জেদ নিয়ে উনি থাকুন একা, অন্য সবাইকে আমরা নিয়ে আসব। এবার প্রশ্ন, বাবাকে ছেড়ে আসতে মা রাজি হবেন কিনা। মায়ের পক্ষে সেটা স্বার্থপরতা হবে না? মাও যদি আসতে না চান, তাহলে কি তুমি বলবে জাপানি টোটোকে নিয়ে আসতে? আলোচনার বেশি দূর এগোল না। একটু পরেই ঘুমিয়ে পড়ল অনুরাধা। কিন্তু দেবকুমারের ঘুম এলো না। বাড়ি ফেরার পথে রাস্তায় সে একা একা কাঁদছিল। একটু আগেই হাসছিল অনুরাধার কথা শুনে। কোনোটাই স্বাভাবিক নয়। মনের এরকম প্রচণ্ড আলোড়ন থাকলে ঘুম আসবে কি করে? সে উঠে গিয়ে ঘাড়ে একটু জল দিল, সিগারেট ধরালো আরেকটা, তারপর পাশের ঘরে গিয়ে টেবিল ল্যাম্প জেলে কলম খুলে লিখতে বসল। বাবা, অনেকদিন পর আপনাকে চিঠি লিখছি। যতদূর মনে পড়ে এর আগে আমি আপনাকে 2টো চিঠি লিখেছি। একটা আমার 13-14 বছর বয়সে। একদিন আপনি আমাকে ভুল কারণে খুব মেরেছিলেন বলে আমি আসল কারণটা জানিয়েছিলাম। আরেকবার লিখেছিলাম আমার বিয়ের আগে, অনুরাধার সঙ্গে আমার বিয়ের ব্যাপারে আপনি আপত্তি তুলেছিলেন বলে। ছেলেবেলা থেকেই আপনার সামনাসামনি দাঁড়িয়ে আমার বক্তব্য ঠিক মুখে প্রকাশ করতে পারিনি। আমাদের এতদিনকার পুরনো ভাড়া বাড়ি আপনি এক কথায় ছেড়ে দিলেন। জেদ না অভিমান না রাগ কিসের বশে তা আমি ঠিক জানি না। যদিও বাড়ি ছাড়বার কোনো প্রয়োজন ছিল না। হাইকোর্টের মামলার শেষ পর্যায়ে আপনি কিছুদিন অসুস্থ ছিলেন। তখন ছেলে হিসেবে আমাদের উপস্থিত থাকা উচিত ছিল। মায়ের কাছে শুনেছি আমি উপস্থিত থাকতে পারিনি বলে আপনি দুঃখ প্রকাশ করে বলেছেন যে ও বাড়ি থাকলো না গেল তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। আমাকে তখন অফিসের জরুরি কাজে বাইরে যেতে হয়েছিল। আমি ভেবেছিলাম টোটো যাবে।
টোটোর এখন ২১ বছর বয়স হয়েছে, সে অনেক কিছুই বোঝে। সুতরাং তার উপর নির্ভর না করার কোনো কারণ নেই। আমি টোটোকে সেই মর্মে বলেও গিয়েছিলাম বারবার, কিন্তু টোটো যায়নি। আপনি ভাবতে পারেন যে টোটোর ওপর কাজটা চাপিয়ে আমি দায়িত্ব এড়িয়েছি, কিন্তু আমরা যে ধরনের অফিসে কাজ করি সেখানে জরুরি কাজ পড়লে আর সব কিছু ফেলে সেই কাজে যেতেই হবে, নইলে কোম্পানি কখনো ক্ষমা করে না। আমার সহকর্মী নাগরাজনের স্ত্রীর বাচ্চা হবার সময় সে কাছে থাকতে পারেনি। কোম্পানির কর্তারা বলেছিলেন নার্সিংহোম ঠিক করা আছে, সেখানে তার স্ত্রী যাবে, ভালো ভালো ডাক্তাররা দেখাশোনা করবে, নাগরাজনের উপস্থিত থাকার তো কোনো দরকার নেই। সেবার নাগরাজনের প্রথম সন্তানটি মারা যায়। অবশ্য নাগরাজন উপস্থিত থাকলেও বাচ্চাটি মারা যেতে পারত। আমরা সবাই নাগরাজনকে এই কথাই বুঝিয়েছি। বাড়ি বদলাবার সময় একটা খাতা, যাতে আপনি ডায়েরির মতন কিছু কিছু লিখেছেন, সেটা অনুরাধার চোখে পড়ে। সেই খাতাটা অনুরাধা নিয়ে এসেছিল, পরদিনে আবার নতুন বাড়িতে রেখে এসেছে। আপনার ডায়েরি পড়া আমাদের পক্ষে খুবই অন্যায়। সেজন্য আপনার পায়ে ধরে আমি ও অনুরাধা ক্ষমা চাইছি। অনুরাধার কৌতূহল বেশি। কয়েক পাতা উল্টে কয়েক জায়গায় আমাদের উল্লেখ দেখে সে খাতাটি নিয়ে এসেছিল। বাবা, আমি যখন স্কুল ফাইনাল পাশ করি তখন আমি ঠিক করেছিলাম রাত্রের কলেজে কমার্স পড়ব আর দিনের বেলা একটা চাকরির চেষ্টা করব। স্কুল ফাইনালে আমার রেজাল্ট ভালো ছিল। একটা যা হোক চাকরি আমি পেয়ে যেতে পারতাম, তাহলে নিজের পড়ার খরচ চালিয়ে আমি সংসারেও সাহায্য করতে পারতাম কিছুটা। কিন্তু আপনি রাজি হননি। আপনি বলেছিলেন সাধারণ ছাত্ররা ওরকমভাবে পড়াশোনা করতে পারে, কিন্তু ভালো ছাত্রদের ওতে ক্ষতি হয়। স্কুলে ভালো রেজাল্ট করা সহজ, কিন্তু কলেজে সেই ছাত্রদের আসল মেধার পরিচয় পাওয়া যায়। আপনি বলেছিলেন আমায় সংসারের কথা চিন্তা করতে হবে না, আমি যেন শুধু পড়াশোনায় মন দিয়ে থাকি। আপনি আমায় যে কলেজে ভর্তি করেছিলেন সেখানে প্রায় অধিকাংশই ধনী পরিবারের ছেলেরা পড়ে। তাদের সত্যি চিন্তা করতে হয় না সংসারের কথা। কিন্তু আমি তো চোখ বুজে থাকতে পারতাম না। আমি গোপনে একটা টিউশনি নিয়েছিলাম। সে কথাও জানতে পেরে আপনি বকে আমাকে ছাড়িয়ে দিলেন। আসলে আপনি তখন ত্যাগের নেশায় মেতে উঠেছিলেন। আপনি আত্মত্যাগ করে ছেলের উন্নতির চেষ্টা করছেন, লোকে আপনাকে ধন্য ধন্য করছে, এই ব্যাপারটা আপনি উপভোগ করতেন। একটুক্ষণ থেমে আঙুল দিয়ে মাথার চুলগুলো এলোমেলো করে এবং ভ্রু কুঁচকে তাকাবার পর দেবকুমার শেষ বাক্যটি কেটে দিল। বারবার এমনভাবে কলম ঘষতে লাগল যাতে কিছুতেই আর বোঝা না যায়। বিয়ে পরীক্ষার বছরে আমার কঠিন অসুখ হয়। সেই অসুখের কষ্টের মধ্যে আমার প্রধান কষ্ট ছিল এই ভেবে যে আমার জন্য প্রচুর টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে। আপনি পাগলের মতন কলকাতার সব বড় বড় ডাক্তারদের ডেকে এনেছিলেন। স্কুল মাস্টারের ছেলেকেও বড় ডাক্তাররা বিনা পয়সায় দেখেন না। ডাক্তাররা বলেছিলেন আমার রিউম্যাটিক হার্ট, সারবার আশা খুব কম। 3 মাস বিছানায় পড়ে থেকে আমি আপনাকে সর্বশান্ত করে দিয়েছি। সেরে উঠবার পর সেই দুর্বল শরীরেও আমি গোপনে রাত জেগে জেগে সাংঘাতিকভাবে পড়েছি, যাতে আমার রেজাল্ট খারাপ না হয়। সে শুধু আপনাকে খুশি করবার জন্য, যাতে আমি আপনার আত্মত্যাগের মূল্য দিতে পারি। পাশ করবার পর আমি সেবার গোঁ ধরেছিলাম আর কিছুতেই পড়ব না। আমার একটা মোটামুটি চাকরি পাবার যথেষ্ট যোগ্যতা জন্মে গেছে, আর পড়াশুনো করার কোনো মানে হয় না। আপনি সারা দিনরাত হাড় ভাঙা খাটুনি খাটছেন। আমি তখন একটা চাকরি করলে আপনাকে খানিকটা বিশ্রাম দিতে পারতাম, কিন্তু আপনি আমাকে নিয়ে গিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি করিয়ে দিয়ে এলেন। MA পাস আমাকে করতেই হবে। আমাকে জীবনে বড় হতেই হবে। বড় হওয়া মানে বড় চাকরি পাওয়া। বিয়ে পরীক্ষার পরে কয়েক মাসের ছুটিতে গড়পাড়ের একটা স্কুলে কিছুদিন আমার একদা মাস্টারি জুটেছিল। অনায়াসে কয়েক মাস সেটা করতে পারতাম, কিন্তু আপনি সে কথা শুনে বললেন মাস্টারিতে একবার ঢুকলে আর রক্ষে নেই, খবরদার ও কাজ করিস না। যদি আর কিছু না পাস তাহলে কালীঘাটের মন্দিরে লোকের জুতো পাহারা দিয়ে যা পাস রোজগার করবি।
তবু যেন জীবনে কখনো তোকে মাস্টারি করতে না হয়। সেই প্রথম বুঝলাম মাস্টারির ওপর আপনার কি তীব্র ঘৃণা, অথচ সারা জীবন আপনাকে ওই মাস্টারিই করে যেতে হলো। এর থেকে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে? মায়েরও দেখেছি সেই রকমই অভিমত। কোনো স্কুল মাস্টারই চান না তার ছেলে স্কুল মাস্টার হোক। অথচ আমার সত্যিকারের ইচ্ছা ছিল মাস্টারি না হোক, এমএ পাশ করে অধ্যাপনা করার। আমি খুব বেশি উচ্চাকাঙ্ক্ষী নই, নিরিবিলিতেই জীবন কাটাতে চেয়েছিলাম। আপনি চেয়েছিলেন আমি যেন কোনো বড় চাকরিতে ঢুকি, যাতে সবাই বলে অমুকবাবুর ছেলে জীবনে কত উন্নতি করেছে। আপনার স্কুল কমিটির সেক্রেটারি আমাকে এই চাকরিতে ঢুকিয়ে দেবার ব্যবস্থা করেন। আমি তখন গভর্নমেন্টের কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছিলাম, কিন্তু সেক্রেটারি বললেন সরকারি চাকরির ভবিষ্যৎ নেই, তার চেয়ে বড় কোনো কমার্শিয়াল ফার্মের চাকরি অনেক ভালো, ট্যুরে প্রচুর পয়সা দেয়, তাছাড়া অনেক রকম সুযোগ সুবিধে। স্কুলের সেক্রেটারির উপদেশ আপনার কাছে মহামূল্যবান, সেই জন্য আপনিও আমাকে আদেশ দিলেন সেই চাকরিতেই ঢুকে পড়ার। গোড়া থেকে মাইনে খুবই ভালো। অর্থাৎ বাবা, আপনি এবং আপনারাই ঠিক করেছেন আমার জীবনে কি করা উচিত অনুচিত। আমার মতামতের কোনো মূল্যই দেননি। আমি যদি গোড়া থেকেই বিদ্রোহ করতাম তাতেও আপনি মনে আঘাত পেতেন। টোটোর ব্যাপারে যেমন পেয়েছেন। টোটো আমার থেকে অনেক বেশি তেজি, তাই সে তার যা ইচ্ছা করছে। যে অফিসে আপনারা আমাকে ধরে বেঁধে ঢুকিয়ে দিলেন, আমাকে তো সেই অফিসের উপযুক্ত হয়ে উঠতে হবে, নইলে 2-4 মাস বাদেই আমি সেখানে অযোগ্য প্রমাণিত হয়ে বরখাস্ত হতুম। তাহলে আপনারা দুঃখিত হতেন না? আপনার স্কুলের সেক্রেটারির মান নষ্ট হতো না? এইসব বড় বড় কমার্শিয়াল ফার্মের অফিসার শ্রেণীর লোকেরা সম্পূর্ণ আলাদা ধরনের প্রাণী। এদের বলে জেট সেট পিপল। সাহেবদের অনুকরণ করা এক ধরনের ভাঁড়। এরা ট্রাঙ্কুইলাইজার খেয়ে ঘুমোয়, আবার ঘড়িতে অ্যালার্ম দিয়ে জাগে। সারাদিন পাগলের মতো কাজ করে। সন্ধ্যাবেলা থেকে ফুর্তি শুরু হয়। সেই ফুর্তির ধরন সব জায়গায় এক। দারুণ গ্রীষ্মেও এরা টাই পরে। প্যান্টের সঙ্গে চটি পরে অফিস যাবার কথা এরা কেউ ভাবতেই পারে না। এরা যেহেতু আলাদা একটা শ্রেণী, তাই এরা সবসময় কাছাকাছি থাকে। সহকর্মীদের মধ্যে সোশ্যালাইজ করা এখানে একটা কর্তব্যের মধ্যে ধরা হয়। এদের জীবনে বুড়ো বাপ মায়ের স্থান নেই। এটা নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু এটাই সত্য। শুধু শুধু চাপ দেবার কোনো মানে হয় না। সহকর্মীরা বাড়িতে এলে সেখানে মায়ের বাঙাল কথা মানায় না। বাবা এসে বন্ধুদের মাঝখানে বসে থাকা কিংবা ঘরের পাশ দিয়ে যাবার সময় তার গলা খাঁকারি দেওয়া মানায় না। রাত্রির 12:30-1টা পর্যন্ত পানাহার চলে। তারপর রেকর্ডে উচ্চগ্রামে ইংরেজি বাজনা। বউরা অন্য পুরুষদের সঙ্গে নাচে। অন্য সহকর্মীদের বাড়ির পার্টিতে যদি এরকম চলে, তবে আমার বাড়িতেও মাঝে মাঝে এরকম করতেই হবে। এটাই নিয়ম। সব অফিসারের নৃশংস, নিষ্ঠুর আর ভোগপরায়ণ নয় বাবা। বাবা মায়ের প্রতি কর্তব্যবোধ অনেকেরই আছে। নিজেরা আলাদা বাড়িতে থাকে, বাবা মাকে নিয়মিত টাকা দিয়ে সাহায্য করে। সেটাই সুবিধাজনক। তাতে কারুর রুচিবোধে আঘাত লাগে না। সবাই নিজের নিজের মতন চলতে পারে। আমাদের অফিসে আছে বীরেন্দ্র প্রতাপ সিংহ। ভারী চমৎকার ছেলে। আপনি দেখেছেন তাকে। আপনার সঙ্গে দেখা হলেই ও পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। ওর বাবা বিহারের একজন বর্ধিষ্ণু চাষী। এক পুরুষে এতখানি লেখাপড়া শেখার উদাহরণ সহজে দেখা যায় না। বীরেন্দ্র প্রতাপ খুব উন্নতি করবে। ওর বাবা এখনও ঠেঙো ধুতি আর ফতুয়া পড়েন, মাথায় পাগড়ি, পায়ে কাঁচা চামড়ার নাগড়া। ওর মা এতখানি ঘোমটায় মুখ দেখে থাকেন যে মুখই দেখা যায় না। দুজনেরই এখন যথেষ্ট বয়স। বীরেন্দ্র প্রতাপ তো কলকাতায়। তার বুড়ো বাবা মাকে ফ্ল্যাটে এনে রাখেনি, তারা গ্রামেই থাকেন। বীরেন্দ্র টাকা পাঠান। বড়জোর বছরে একবার তারা কলকাতায় বেড়াতে এলে বীরেন্দ্র ছুটি নিয়ে তাদের চিড়িয়াখানা ভিক্টোরিয়া দেখিয়ে দেন। সেই জন্য আমিও ভেবেছিলাম আমার চাকরির দিকটা ঠিকঠাক বজায় রাখতে গেলে আমাদের পক্ষে আলাদা ফ্ল্যাটে থাকাই ভালো। আমি যথাসম্ভব আপনাকে সাহায্য করব, প্রায় দেখাশুনো হবে।
তাহলে আমার ফ্ল্যাটে অফিসের বন্ধুদের ডেকে পার্টি দিতে কোনো অসুবিধা হবে না? আপনাকেও দেখতে হবে না যে ছেলের বন্ধুরা পাশের ঘরে বসে মদ খেতে খেতে বিলিতি বাজনা শুনছে। এটা আমি নিজে সবচেয়ে ভালো বন্দোবস্ত ভেবেই করেছি, অনুরাধার কথা শুনে নয়। অথচ আপনি আমাদের এই অন্য ফ্ল্যাটে চলে আসাতেই এত আঘাত পেলেন। আপনি পুরনো মূল্যবোধ সব আঁকড়ে থাকতে চান, অথচ পাশ্চাত্য ভাবাপন্ন ব্যবসায়ীদের জগতের ছেলেকে পাঠাবেন জীবিকার জন্যে। দুটোকে মেলানো যে আর কিছুতেই সম্ভব নয়। আপনার ডায়েরি না পড়লে বুঝতামই না যে আপনি সেদিন আপনার তেলমাখা অবস্থায় বুনবুনকে আদর করার ব্যাপারটা এত গুরুত্ব দিয়েছেন। আমি সেদিন আপনার সঙ্গে রূঢ়ভাবে কথা বলেছি। আমার পক্ষে আপনার সঙ্গে রূঢ় কথা বলা কিছুতেই সম্ভব নয়। আপনি আগে থেকেই আমার উপর বিরক্ত হয়েছিলেন বলেই হয়তো আমার কথা আপনার কানে রূঢ় শুনিয়েছে। আমি নিজের ইচ্ছে মতন প্রথম যে কাজটি করেছি সেটি হচ্ছে আমার বিয়ে। আপনি সম্বন্ধ করে জাত গোত্র মিলিয়ে বিবাহ দেওয়ায় বিশ্বাসী, অথচ আপনি ইতিহাসের ছাত্র ছিলেন। এইসব জাতি গোত্রের ব্যাপারগুলো যে কতদূর ভুয়ো, ইতিহাসে তার বহু প্রমাণ ছড়িয়ে আছে। যাই হোক, আপনার সঙ্গে এই বিষয়ে তর্কে যাব না, কিন্তু আমার জ্ঞান ও বিশ্বাস মতে মানুষের পরিচয় তার জাতি গোত্র দিয়ে হয় না। বিয়েটা সারা জীবনের ব্যাপার আমি মনে করি। পুরুষ মানুষের নিজের জীবন সঙ্গিনী নিজেরই বেছে নেওয়া উচিত। মেয়েদের সম্পর্কেও ওই একই কথা খাটে। আপনাদের সময়ের চেয়ে আমাদের সময়ের চিন্তাভাবনা অনেক বদলে গেছে। নিজের নির্বাচন করা পাত্রীকে বিয়ে করেও যদি কোনো মানুষ জীবনে অসুখী হয়, তবুও সে জানবে যে এর সম্পূর্ণ দায়িত্ব তার নিজের, তার বাবা মায়ের নয়। অনুরাধা তো আমাদের বাড়িতে যথেষ্টই মানিয়ে নিয়েছিল। সে মাকে রান্নাঘরে সাহায্য করেছে, জাপানি আর টোটোকে পড়িয়েছে, সাধ্যমতন আপনারও সেবা করেছে। তার একটিমাত্র দোষ আপনাদের চোখে লাগতে পারে, সে অত্যন্ত বেশি স্বাধীনচেতা। অন্যের জন্য সে যথাসাধ্য সেবা যত্ন করবে, কিন্তু নিজের ইচ্ছেগুলোকেও চেপে রাখবে না। আমার স্ত্রীর গুণপনার ফিরিস্তে আমি দিচ্ছি না বাবা। আমি নির্লিপ্তভাবে ব্যাপারটি দেখবার চেষ্টা করছি। সে যে আমার অফিসের বন্ধুদের সঙ্গে নাচে, তার কারণ সেটাকে সে অন্যায় মনে করে না, আমিও মনে করি না। বুনবুন জন্মাবার পর কয়েকটি সমস্যা দেখা দিয়েছিল। আগেকার দিনে একভাবে বাচ্চাদের মানুষ করা হতো, এখন অন্যভাবে হয়। বিজ্ঞানী বলুন অথবা বাণিজ্যিক জগতই বলুন, ঘন ঘন মানুষের আচার আচরণ বদলে দেয়। আমার ঠাকুরদা কোনোদিন জুতো পায়ে দেননি, তারা ছিলেন গ্রামীণ সভ্যতার মানুষ। তা বলে আমার বা আপনার পক্ষে কি এখন একদিনও খালি পায়ে রাস্তায় হাঁটা সম্ভব? অসুচের সময়ও লোকে আজকাল রবারের চটি পায়ে দেয়। আমার এক ডাক্তার বন্ধু সেদিন বললেন, গ্রামের প্রত্যেকটি চাষি যতদিন জুতো পায়ে না দেবে ততদিন তাদের স্বাস্থ্য ভালো হবে না। খালি পায়ে হাঁটার জন্যেই তাদের পায়ে হুকওয়ার্ম হয়, যেগুলো পা দিয়ে ঢোকে। যাই হোক, খুব অল্প বয়স্ক শিশুদের মুখে মুখ দিয়ে আদর করা যে একটি অস্বাস্থ্যকর অভ্যেস, সেটা বহু ডাক্তারি বইতেই আছে। বুনবুনকে পরিচ্ছন্ন রাখার জন্য অনুরাধার চেষ্টার অন্ত ছিল না। খানিকটা বাতিকও জন্মে গিয়েছিল। প্রত্যেক মায়েরই এরকম কিছু কিছু বাতিক থাকে। আপনি বুনবুনকে ঠোঁটে চুমু খেতেন বলে সে শিউরে উঠত। আমি তাকে বলতাম, আমার বাবা মাও তো এতগুলো বাচ্চাকে মানুষ করেছেন, ওরা কি স্বাস্থ্যের নিয়ম জানেন না? তখন সে পৃথিবী বিখ্যাত শিশু বিশেষজ্ঞদের বই খুলে আমাকে দেখিয়েছে ওই অভ্যেসটা কত খারাপ। আগে আমাদের কিছু হয়নি বলেই যে একটা অস্বাস্থ্যকর ব্যাপার চালিয়ে যেতে হবে, তার কোনো মানে আছে? মাকে দিয়ে এই ব্যাপারটা আপনাকে দু একবার আভাসে জানানো হয়েছিল, কিন্তু আপনার মনে থাকত না। অনুরাধা ওই ব্যাপারটা দেখলেই খুব ছটফট করত। আমি পড়েছিলাম দোটানায়। আপনি আপনার নাতনিকে আদর করবেন, সেটা আমি নিষেধ করতে পারি না। আবার একটা অবৈজ্ঞানিক অস্বাস্থ্যকর ব্যাপারও জেনে শুনে সমর্থন করতে পারি না, বিশেষত আবার তেল মেখে একটা বাচ্চাকে ধরা। অনুরাধা আমাকে বলেছিল, দেখো, তোমার বাবাকে আমার কিছু বলা উচিত হবে না। আমি পরের বাড়ির মেয়ে এসে ওকে উপদেশ দিচ্ছি ভেবে উনি দুঃখ পাবেন। তুমি বরং একটু বুঝিয়ে বলো। সেই জন্যই আমি আপনাকে শুধু বলতে গিয়েছিলাম,
বুনবুনের ঠোঁটে চুমু খাবেন না। আপনি সবটা না শুনেই হঠাৎ রেগে উঠলেন। আমার আর কোনো কথাই শুনলেন না, অথচ ব্যাপারটা কত সামান্য। ঠোঁটের বদলে বুনবুনের গালে চুমু খেলেও আসলে বিস্ফোরণের বারুদ অনেকদিন থেকেই নিশ্চয়ই জমেছিল আপনার মনের মধ্যে। অনুরাধার সঙ্গে আমার অসবর্ণ বিয়ে সত্যি কি আপনি মেনে নিতে পেরেছিলেন? এমনকি আপনি জোর করে আমায় চাকরিতে ঢুকিয়েছিলেন, তাতেও কি আপনি সুখী হয়েছিলেন? আপনি চেয়েছিলেন আমি ভালো চাকরি করি, কিন্তু আমি চাকরিতে ঢুকেই যে আপনার চেয়ে অনেক বেশি মাইনে পেতে শুরু করলুম, তাতে কি আপনার আত্মসম্মানে একটু চিড় ধরেনি? এতদিন সংসার চলত আপনার টাকায়, এখন ছেলে এসে যদি সংসারের অনেকখানি ভার নিয়ে নেয়, তাতে কি একটু ব্যথা বাজে না? এই জন্যই বোধহয় পশু সমাজে বয়ঃপ্রাপ্ত জোয়ান সন্তানদের দল থেকে তাড়িয়ে দেয়। আমি পড়ব একটু চিঠিটা? অনুরাধা কখন উঠে এসে পেছনে দাঁড়িয়েছে দেবকুমার খেয়ালই করেনি। সে চমকে উঠেছিল। অনুমতি পাবার আগেই অনুরাধা 2-1 পাতা তুলে নিল। নাই বা পড়লে। পরের চিঠি বা ডায়েরি পড়তে নেই, এই ধরনের নীতি অনুরাধা মানে না। সে সবটা পড়ে শেষ করার পর বলল, কাল সকালেই হয়তো এই চিঠিটা পাঠাতে তোমার লজ্জা করবে, সেজন্য আমি এটা আমার কাছে রেখে দিচ্ছি। পোস্টম্যানের বদলে আমি তোমার বাবাকে এটা পৌঁছে দিয়ে আসব। ঠিক আছে, তাই দিও। যদি আমার অনুরোধ শোনো, তাহলে শেষের কয়েকটা লাইন কেটে দাও। পশু সমাজের সঙ্গে মানুষের সমাজের অনেক জায়গাতেই মিল আছে, কিন্তু বেশিরভাগ মানুষই সেটা শুনতে পছন্দ করে না। খুঁতখুঁতে লেখকদের মতো জেদি গলায় দেবকুমার বলল, না, যা লিখেছি তা আর কাটব না। বেশ। তোমার বাবার ডায়েরি পড়তে পড়তে একটা ব্যাপার আমার মনে পড়ে গেল। পুলিশ যখন ভীষণভাবে টোটোর খোঁজ করছিল, তখন ও কোথায় লুকিয়েছিল তুমি জানতে? না। তোমার বাবাও জানতেন না, তোমার মাও জানতে পারতেন না, শুধু আমি জানতাম। কাশীপুরের খুনের ব্যাপারটায় টোটো সত্যি জড়িত ছিল। ও নিজের হাতে খুন করেনি, কিন্তু দলে ছিল সে সময়। যে খুন হয়েছিল সে এমন একটা জঘন্য লোক যে ওই ব্যাপারে এই ছেলেগুলোকে শাস্তি দেওয়ার কোনো মানে হয় না। ওরকম জঘন্য লোক সমাজে ঘোরাফেরা কেন করে? কেন পুলিশ আগে থেকে ওদের শাস্তি দেয় না? তুমি টোটোদের দলে যোগ দিয়েছিলে নাকি? না, তা দিইনি। টোটো সে সময় হাসনাবাদে লুকিয়েছিল। একজন লোক মারফত খবরটা পাঠিয়েছিল আমার কাছে। সেই লোকটিকেই টোটো বলে দিয়েছিল যেন শুধু বৌদির সঙ্গেই দেখা করে, আর কারুর সঙ্গে নয়। তোমার কাছে ওরা টাকা চেয়েছিল? টাকা ওদের আমি দিয়েছি, ওরা চায়নি। টোটো শুধু আমাকে জানিয়েছিল যে ও বেঁচে আছে। কিছুদিন পর হাসনাবাদেও পুলিশ খোঁজ করতে শুরু করে। সেখানে ওদের থাকার নিরাপদ ছিল না। ওদের ভাষায় জায়গাটা হট হয়ে উঠেছিল। তখন আমি টোটোর অন্য জায়গায় থাকবার ব্যবস্থা করে দিয়েছিলাম। তুমি ব্যবস্থা করেছিলে? কোথায়? তোমার সেই পাইলট বন্ধুর ফ্ল্যাটে? তখন বিশ্বজিতের সঙ্গে আমার দেখাই হয়নি। তাহলে? আমার ছোট দাদামশাই পুলিশের ডিআইজি ছিলেন। তুমি তাকে দেখোনি? রিটায়ার করে এখন মধুপুরে বাগান টাগান করেন। তার কাছে রেখেছিলাম টোটোকে। ছোট দাদামশাই আমায় খুব ভালোবাসতেন, তাই আমার অনুরোধ ঠেলতে পারেননি। পুরো 8 মাস টোটো ওখানেই ছিল। তুমি এত কাণ্ড করেছ অথচ আমায় বলনি কিছু? ইচ্ছে করেই বলিনি, বলাটা বিপজ্জনক ছিল। সেই জন্যে যত কম লোকজন জানে ততই ভালো। আমাদের বাড়িতে আমি ছাড়া আর কেউ জানত না। টোটো যে আমায় বিশ্বাস করেছিল, সে ভেবেছিল যে পুলিশ ধরে নিয়ে গিয়ে অত্যাচার করলেও আমি বলবো না, সেজন্য আমার একটু গর্বই হয়। জিনিসপত্র কিছুই গোছানো হয়নি, সব এদিকে ওদিকে স্তূপ হয়ে পড়ে আছে। কল্যাণীদের শোবার খাটটা খুবই বড় ছিল, সেটা এই ঘরে ঢোকানো যায়নি, তাই খাটখানা খুলে উঠোনে রাখা আছে। ঘর একখানা কমে যাওয়ায় টোটো আর জাপানিকে একসঙ্গে থাকতে হয় এখন। হঠাৎ ওদের পড়াশুনোয় দারুণ মনোযোগ এসে গেছে। সন্ধ্যের পর থেকেই বই সামনে নিয়ে নিঃশব্দে বসে থাকে।
আর চেঁচিয়ে চেঁচিয়ে পড়ে না। পাতলা দেওয়াল, পাশের বাড়ির সমস্ত কথা শুনতে পাওয়া যায়। প্রিয়নাথ এখনো ফেরেননি। কল্যাণীর কিচ্ছু করার নেই বলে কালী সিংহের মহাভারত খুলে নিয়ে পড়ছেন। এখন এখানে চুপ করে বসে থাকার উপায় নেই, তাহলেই কাছাকাছি ঘরগুলি থেকে অন্য লোকেদের কথাবার্তা শুনতে হয়। এখানে পারিবারিক আব্রু বলে কিছু নেই। আজ বিকেলে কল্যাণী সমস্ত বস্তিটা ঘুরে দেখে এসেছেন। প্রথম কয়েকদিন তিনি সম্পূর্ণ ঘরের মধ্যেই বন্দী ছিলেন। বস্তির অন্যান্য বাসিন্দারা দারুণ কৌতূহলে তাদের ঘরে উঁকিঝুঁকি দিয়ে গেছে, কেউ কোনো কথা বলেনি। আজই কল্যাণী ঠিক করলেন এখানে যদি থাকতেই হয় তবে এখানকার মানুষজনের সঙ্গেও মেশা উচিত। সব এলাকাটা ঘুরে এসে তিনি বেশ বিস্মিতই বোধ করলেন। বস্তি সম্পর্কে আগে তার কোনো ধারণাই ছিল না। বস্তির লোক, বস্তির ঝগড়া, এ ধরনের কথা অনেকেই ব্যবহার করে, কিন্তু তারা বস্তির আসল চিত্রটা জানে না। কল্যাণীরও এ সম্পর্কে কোনো ধারণাই নেই। কল্যাণীরও জানা ছিল না। জীবনে এর আগে তিনি কোনোদিন বস্তির মধ্যে একবারও পা দেননি। তিনি জানতেন বস্তিতে শুধু খুনে, গুন্ডা, বদমাইশ ও বেশ্যারা থাকে। এই বস্তিটা বেশ বড়, অন্তত ১৫০টি পরিবার রয়েছে। এদের অধিকাংশই সাধারণ নিরীহ মানুষ, বেশিরভাগই মিস্ত্রি, কাঠের মিস্ত্রি, রঙের মিস্ত্রি, কলের মিস্ত্রি। এই ধরনের লোকেদের কল্যাণী আগে অনেকবার দেখেছেন। বাড়ির কাজে এদের দরকার হয়, কিন্তু এরা কোথায় থাকে সে কথা জানার কৌতূহল হয়নি আগে। এখন কল্যাণী বুঝতে পারছেন কাঠের মিস্ত্রি, রঙের মিস্ত্রিরা তো ফ্ল্যাট বাড়িতে থাকবে না, তারা এরকম সস্তা ঘরেই থাকবে। এরা অনেকেই স্ত্রী, পুত্র, পরিবার নিয়ে আছে। আর আছে কিছু ফেরিওয়ালা, গভর্নমেন্ট অফিসের কিছু আটদালি, পিয়ন, এমনকি একজন প্রাইমারি স্কুলের শিক্ষকও রয়েছেন। রয়েছেন না রয়েছে, বস্তিতে থাকলেও একজন শিক্ষককে বোধহয় আপনিই বলতে হবে। কাঠের মিস্ত্রি বা রঙের মিস্ত্রি যাদের বাঁধা আয় নেই, এক একদিন কাজ থাকে আবার এক একদিন থাকে না, তাদের কারু কারুর স্ত্রী কাছাকাছি বাড়িতে ঠিকে ঝির কাজ করে আসে। তাদের দেখেই সবচেয়ে অবাক হয়ে গেছেন কল্যাণী। কল্যাণী নিজের সংসারে কোনোদিন ঝি চাকর রাখেননি, কিন্তু আগের বাড়ির দোতলায় তো ঠিকে ঝিদের দেখেছেন। তারা যেন এক একটি যন্ত্র। প্রত্যেকদিন এসেই প্রথমে ঝাঁটা দিয়ে ঘর ঝাঁট দেয়, তারপর বালতি ও নেতা দিয়ে ঘর মোছে, তারপর বাসন মাজা, সব নিয়ম মাফিক, কোনোটারই এদিক ওদিক হয় না। ঠিকে ঝিরা যখন রাস্তা দিয়ে হাঁটে তখনও যেন কলের পুতুলের মতন তরতরে ভাব। অথচ সেই ঠিকে ঝিরাও যে এক একটি সংসারের গৃহিণী, তা এই প্রথম উপলব্ধি করলেন কল্যাণী। অবিকল তো অন্য গৃহিণীদের মতোই, তাদেরও ছেলে পুলে, স্বামী, রান্নাবান্না, ঘর গুছোনো সবই আছে। কয়েকজনের সঙ্গে আলাপও হল কল্যাণীর। এই বস্তির মধ্যে আবার একটা প্লাস্টিকের খেলনা বানাবার কারখানাও রয়েছে। ১৫-২০ জন লোক সেখানে কাজ করে। কয়েকটা ঘরে ছিটের জামা কাপড় সেলাই হয়। একটা ঘরে ৪-৫ জন রীতিমতন ভদ্রলোকের মতো পোশাক পরা লোকও থাকে একসঙ্গে। নিজেরাই রান্নাবান্না করে। এরা কাজ করে কোনো অফিসে টফিসে। সারা সপ্তাহ এখানে থেকে শনি রবিবার গ্রামের বাড়িতে চলে যায়। একদিনেই কল্যাণীর অনেক কিছু জানা হয়ে গেছে। মোটেই ভয়াবহ জায়গা বলে মনে হল না। অবশ্য এর মাঝখানেও কোনোখানে ২-১ জন খুনে, গুন্ডা ঘাপটি মেরে আছে কিনা তা বোঝা সম্ভব নয়। তবে মোটামুটি সবাই বেশ শান্তিপ্রিয়। এত বড় বস্তিটার মধ্যে শুধু ২টো পরিবারই রাত্রির দিকে খুব চেঁচিয়ে ঝগড়া করে, বিশ্রী গালমন্দ দেয়। অন্যরা কেউ তাদের পছন্দ করে না। ২-১ জন দূর থেকে ধমক দিয়ে বলে, আহ, তোমরা একটু চুপ করবে। তবে গলিগুলো দারুণ নোংরা এবং চতুর্দিকে সবসময় একটা ভ্যাপসা গন্ধ। একটু বৃষ্টি হলেই সেই গন্ধটা চারদিকে ছড়িয়ে পড়ে। এই গন্ধটার জন্যই মন খারাপ লাগে। কল্যাণী এই জন্য ঘরের মধ্যে সারাদিন ধূপ জ্বেলে রাখেন। তাদের ঠিক পাশের ঘরেই থাকে একজন খুব বৃদ্ধ লোক, বুক পর্যন্ত সাদা দাড়ি, মাথায় টাক। লোকটির বয়সের গাছপাথর নেই মনে হয়। বুড়োটি ঘর থেকে প্রায় বেরোয়ই না।
সারাদিন খকর খকর করে কাশে আর একা একা কথা বলে। সেটা প্রথম প্রথম বোঝা যায়নি, মনে হতো ঠিক যেন সামনে কেউ রয়েছে। এমনকি এক একদিন মাঝরাত্রেও মনে হয়েছে বুড়োটি যেন কাকে বকছে। কিন্তু ও ঘরে আর কেউ থাকে না। এখানকারই একটি 13-14 বছরের মেয়ে ওর জন্য টিউবওয়েল থেকে জল এনে দেয় আর সামনের দোকান থেকে দুবেলা খাবার আনে। কল্যাণী অবাক হয়ে ভাবেন, বুড়োটির কি কেউ নেই, সম্পূর্ণ একা? সারাদিন ওই ঘরে বসে থেকে বুড়োটি কি মৃত্যুর প্রতীক্ষা করছে? তাহলে কথা বলে কার সঙ্গে? মৃত্যুর সঙ্গেই নাকি? 10:15টার সময় প্রিয়নাথ ফিরলেন। কল্যাণী উঠে পড়ে স্বামীর খেতে বসার জন্য আসন পাতলেন মেঝেতে। ছেলেমেয়েরা খেয়েছে? হ্যাঁ। কল্যাণীও খেতে বসবেন প্রিয়নাথের সঙ্গে। খাবারের থালা বাসন গুছিয়ে নিয়ে বসা মাত্র আলো নিভে গেল। প্রিয়নাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সারাদিন খেটে খুঁটে আসবার পর বিদ্যুতের এই ব্যবহার কারুর ভালো লাগে না। কল্যাণী উঠে হাতড়ে হাতড়ে একটা মোম খুঁজে পেলেন, কিন্তু দেশটাই আনতে হবে সেই রান্নাঘর থেকে। উঠোনটা যা পিছল, এই অন্ধকারে যেতে ভয় করে। টোটো সিগারেট খায়, ওর কাছে দেশলাই আছে। টোটো, রান্নাঘর থেকে একটু দেশলাইটা দিয়ে যাবি? টোটো কাঠি জ্বালতে জ্বালতে এলো এ ঘরে, মোমটা ধরিয়ে দিয়ে গেল। কল্যাণী দুথালায় খাবার তুলে দিতে লাগলেন। তোমার কি খুব কষ্ট হচ্ছে কল্যাণী? না। দেখো, তোমাদের এর চেয়ে ভালোভাবে রাখা আমার সাধ্যে কুলোল না। আমার কষ্ট হচ্ছে না কোনো। তুমি নোংরা সহ্য করতে পারো না। পায়খানাটা একটু নোংরা থাকলে তুমি চেঁচামেচি করতে। কি আর করা যাবে বলো? মানুষ এর চেয়েও কত কষ্টে থাকে আমি তা দেখে এসেছি। তবু তো আমরা মাথা গোঁজার একটু ঠাঁই পেয়েছি। বেঁচে থাকার এমনই এক অদ্ভুত নেশা, মানুষ যে কোনো জায়গায় বেঁচে থাকতে পারে। কল্যাণীর মনে পড়ল পাশের ঘরের বৃদ্ধটির কথা। ওই লোকটিও বুঝি শুধু নেশার জন্যই বেঁচে আছে। এছাড়া জীবনে কি আছে ওর? শুধু একটা অন্ধকার ঘরে বসে থাকা, দিনের পর দিন, দিনের পর দিন। বৌমা বিকেলে এসেছিল। তাই নাকি? এখানেও সে আসে? প্রায়ই তো আসে। তোমার সঙ্গে দেখা হয় না, হবেই বা কি করে? তুমি তো কোনোদিনই বিকেলে থাকো না। এবার থেকে থাকব। টিউটোরিয়ালের কাজটা আগামী মাস থেকে চলে যাবে। সংসারের ব্যাপারে কোনো আগ্রহ দেখাবেন না ভেবেও কল্যাণী চমকে উঠলেন। আপনা আপনি জিজ্ঞেস করলেন, কেন? বুড়ো ধুড়োদের আর রাখতে চায় না। কত শিক্ষিত ছেলেরা কাজের জন্য ঘুরছে, আমায় ঠিক ছাঁটাই করছে না। ক্লাস কমিয়ে দিয়ে মাইনে 1/4 করে দিতে চায়। এই অবস্থায় টেকা যায় না। স্কুল থেকে রিটায়ার করলে দেখবে তখন টিউশনিও পাব না। আমি যদি কল্যাণী তোমায় কোনোদিন গাছতলায় নিয়ে রাখি, তুমি থাকতে পারবে? কল্যাণী চুপ করে রইলেন। এ কথায় তিনি কি উত্তর দেবেন? একটু বাদে তিনি বললেন, বৌমা তোমায় একটা চিঠি দিয়ে গেছে। কার চিঠি? তোমার। দেবু লিখেছে। প্রিয়নাথ একটুক্ষণ চুপ করে রইলেন। দেবুর নাম উচ্চারিত হলেই তার বুকের মধ্যে একটা অভিমানের কুয়াশা এসে যায়। দেবুর ছেলেবেলার চেহারা মনে পড়ে। মাথার বাঁ দিকে পাট করে চুল আঁচড়াত, কি সরল সুন্দর মুখ। কি লিখেছে সে? আমি পড়িনি, খাম একটা। এখন আলো নেই, সে চিঠি পড়া যাবে না। প্রিয়নাথ খুব একটা আগ্রহ দেখালেন না। নিঃশব্দে খাওয়া শেষ করে উঠে গেলেন। হাত মুখ ধুয়ে এসে মেঝেতে পাতা বিছানায় শুয়ে পড়ে বললেন, আহ। সেই শব্দটা আরামের নয়, দুঃখের নয়, অভিমানের নয়, অন্যরকম একটা কিছু। পাশের ঘরে দুখানি খাট কোনো রকমে আটানো গেছে। মাঝখানে মাত্র এক চিলতে জায়গা। সেখানে একটা কাঠের টুলে মোমবাতি রাখা। টোটো জিজ্ঞেস করল, ছর্দি, তুই এখনো পড়বি? হ্যাঁ। তাহলে মোমবাতিটা তোর ওদিকে নিয়ে রাখ, আমি ঘুমোব। সঙ্গে সঙ্গে টোটো চট করে নিজের গায়ে একটা চড় কষাল। ঠিক তালে তাল মিলিয়ে জাপানীয় চড় মারল নিজেকে।
আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গেই ঝাঁকে ঝাঁকে মশা এসে ঝাঁপিয়ে পড়ে। আগে ওরা যে বাড়িতে ছিল সেখানে 3 তলায় মশার কোনো বালাই ছিল না। এতদিনের সংসারে কল্যাণী কখনো মশারি কেনেননি, এবার কিনতেই হবে সামনের মাসে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মা বাবা ভাই বোন, আজ 6ষ্ঠ পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।